হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে আমরা চ্যাপ্টার 2 পেজ নাম্বার 33 আর ভিডিও পার্ট নাম্বার আজকে 8 করব। আমরা অলরেডি কোষে দেখে 2.3 9 পর্যন্ত করেছি। আজকে 10 দাগেরটা দেখে নেব। কি বলেছে দেখো, 10এরটা বলেছে এবিসি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি আমরা প্রত্যেকে জানি সেটা কত ডিগ্রি, 180 ডিগ্রি। ধরে নাও একটা আমরা যে ত্রিভুজ এঁকে নিই, পাশে নামকরণ করি এ, এটা বি, এটা হচ্ছে সি। আমরা জানি এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, সেটা আমরা জানি যে 180 ডিগ্রি। এবার দেখো এখানে বলেছে যে কোণ বিএসি, মানে কোন কোণটাকে বোঝাচ্ছে, মাঝখানে যে থাকবে, মানে এই কোণটা এখানে কত, এই কোণের অনুপাত হচ্ছে 3, বি কোণের অনুপাত হচ্ছে 5 আর সি কোণের অনুপাত হচ্ছে 10। যদি এই কোণের মান 10 কম হয় এবং বি কোণের মান 10 বেশি হয়, তাহলে কোণ তিনটির অনুপাত কত হবে হিসাব করি। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, আমরা এই তিনটে কোণের অনুপাতটা আগে লিখব। যে আমরা লিখব যে সুতরাং কোণ বিএসি কমা, তারপরে হচ্ছে কোণ এবিসি, ওকে, আর একটা কোণ হচ্ছে এসিবি ও কোণ এসিবি এর অনুপাত সমান সমান কত, সেটা হচ্ছে 3:5:10। তাহলে এখানে হচ্ছে 3:5:10। ওকে, এটা হচ্ছে কোণের অনুপাত। যেমন এখানে এই কোণটা 3 বোঝাচ্ছে, মানে এই কোণটাকে 3 বোঝাচ্ছে, আর এখানে বি কোণটাকে, মানে এই কোণটাকে 5 বোঝাচ্ছে, আর এখানে সি মিডলে যেটা আছে সেটা ধরবে, সেটা কত, 10 বোঝাচ্ছে। এবার আমরা কি জানি যে এটাকে আমাকে আনুপাতিক ভাগ হিসেবে করতে হবে, ভাগার হিসেবে, যেভাবে আমরা এর আগের অঙ্কগুলো করেছিলাম। তো সেমভাবে আমরা লিখব যে প্রথমে এই কোণটা, কোণ বিএসি, সুতরাং কোণ বিএসি এর আনুপাতিক ভাগাহার, সমান সমান কী হবে এর আনুপাতিক ভাগহারটা, দেখো কোণ বিএসির অনুপাত কত, সেটা 3, তার মানে এখানে 3 লিখতে হবে। আর এদের তিনজনের যোগফল, মানে 3 যোগ 5 যোগ কত, 10, এই টোটালটা অংশে পরিণত হলো। তাহলে আমরা যদি যোগ করি তাহলে কত পাবো, 10 5 15, আর 3 যোগ করলে পরে 18। ওকে, তাহলে উপরে হচ্ছে 3, মানে 3/18 অংশ লিখ। যখনই ভগ্নাংশ আসবে সেটাকে আমরা একক দেব অংশ। সেমভাবে দেখো আমরা এবার এই কোণটার আনুপাতিক ভাগহার নির্ণয় করব। তাহলে আমরা লিখব যে সুতরাং আবার নেব যে কোণ এ বি সি এর আনুপাতিক ভাগহার সমান সমান, এখানে যেহেতু আমি বি কোণটা নিচ্ছি তাহলে বি কোণের অনুপাত কত, 5, তাহলে 5 উপরে লিখবো আমরা, আর এদের তিনজনের একই রকমভাবে যোগ, 5 3 5 যোগ 10, তার মানে যোগ করলে কত হচ্ছে, এটা 18 পাচ্ছি আমরা, 3/18 অংশ। এখানে 3 হবে না, এখানে 5 হবে, তাই তো, 5/18 অংশ। সেম, আর এখানে আমার হচ্ছে এসিবি, তাহলে একই রকমভাবে লিখবো যে এসিবি কোণ এসিবি, এখানে কোনটাকে বোঝাচ্ছে, দেখো মিডলে যেটা থাকবে সেটাকে কোণ বোঝায়, কিন্তু মনে রাখবে। সি এর আনুপাতিক ভাগহার সমান সমান, আমরা কি করব, এখান থেকে 10 নেব। ওকে, তাহলে উপরে বসাবো 10, যেহেতু সি কোণটা নিচ্ছি তার অনুপাতটা নেব, আর তিনজনের যোগফল 3 + 5 + 10 যোগ করলে এটা হচ্ছে 10/18, এত অংশ। ইচ্ছে করলে এখানে কাটাকাটি করতে পারতাম, 3 দিয়ে 3 6 18, আর এটা 5 দিয়ে তো যাচ্ছে না, এটা কিন্তু কাটাকাটি যাচ্ছে। তো এখনও পর্যন্ত করিনি, আমরা নেক্সট টোটাল যে মোট কোণটা আছে যখন সেটা করব তখন একবারে কাটাকাটি করে নেব। দেখো এখানে
টোটাল কোণের সমষ্টি কত এখানে বলেছে 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রির মধ্যে এ কোণ আছে, 180 ডিগ্রির মধ্যে বি কোণ আছে, 180 ডিগ্রির মধ্যে সি কোণ আছে। তাহলে আমরা এইভাবে লিখব যে 180 ডিগ্রির মধ্যে, মানে যেহেতু মোট কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে আমরা লিখব যে 180 ডিগ্রি এর মধ্যে প্রথম কোণটা কি ছিল, কোণ বিএসি, দেখে লিখব কোণ বিএসি। ওকে, এর মানটা কি করে বের করবো, তাহলে মোট যেটা দেওয়া আছে সেটা আগে বসাতে পারি, গুণ, আর মানে যেই কোণটার আমি আনুপাতিক ভাগার নির্ণয় করেছি সেটা কত, 3/18, তাহলে 3 নিচে হচ্ছে 18। এবার অংশ হবে না, এটা এককটা কি লিখবো আমরা, এটা ডিগ্রি চলে আসবে, তাহলে এটা যদি কাটাকাটি করি দেখো 18কে 18, তাহলে কত থাকলো এখানে 10, তাহলে 3 10কে কত 30, তাহলে এখানে আমরা করব যে ইকুয়াল টু 3 আর 10 গুণ করলে 3 10কে 30 ডিগ্রি, এটাই একক। এবার একই রকমভাবে সুতরাং যে 180 ডিগ্রি এর মধ্যে কোণ, এবার কি কোণ এবিসি, কোণ এবিসি এর মান সমান সমান আমরা আবার 180 ডিগ্রি মানে মোট কোণটা তার আনুপাতিক ভাগার, সেটা কত 5/18, তাহলে 5/18, 18 18 কাটবো 1, এটা হচ্ছে 0, 5 10কে কত 50, ওকে ডিগ্রি, তাহলে এটা গুণ করলে কত হচ্ছে 5 10কে 50 ডিগ্রি। ওকে, তাহলে সেম একই রকমভাবে আবার 180 ডিগ্রি এর মধ্যে, ওকে এর মধ্যে কোণ সেটা কত, এসিবির মধ্যে সেটা কত আছে কোণ, এসিবির মধ্যে লিখবো তাহলে কোণ এ সিবি এর আনুপাতিক ভাগার, সেটা কত 10/18, তাহলে 180-র মধ্যে আমরা লিখব উপরে 10 নিচে 18, 18কে 18, তাহলে 10 10-এ গুণ করলে কত দাঁড়াচ্ছে আমার 100 ডিগ্রি। ওকে, এবার কোণের অনুপাতগুলো যে লিখি দেখো, এর 30 ডিগ্রি কোন কোণ এসেছে, দেখো কোণ এ থেকে, এখানে বিএসি মানে কোণ এ কে বোঝাচ্ছে, এখানে এ কোণটার ভ্যালু হচ্ছে 30, তাহলে আমরা যদি একটু ছবিটার মধ্যে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এই কোণটা আমি কিন্তু 30 ডিগ্রি পেয়ে গেলাম। এবার দেখো পরেরটা, কোণ বি কত, এখানে কোণ এ বি সি মানে কোণ বি কে বোঝাচ্ছে কত, সেটা 50 ডিগ্রি, তাহলে কোণ বি যেখানে আছে সেখানে আমি যদি 50 লিখে নিই। আচ্ছা, এবার পরেরটা দেখো যে এখানে এ সি বি মানে কোণ কাকে বোঝাচ্ছে, মিডলটাকে বোঝায় সিকে, সি কত ডিগ্রি এখানে 100 ডিগ্রি, তাহলে এখানে হচ্ছে সি 100 ডিগ্রি। এবার দেখো থিওরিটা কি হচ্ছে যে 150 যোগ করলে 150, তার সাথে 30 যোগ করলে 180, মানে তিনটা কোণের সমষ্টি কত দাঁড়াচ্ছে 180, এটা কিন্তু একটা হয়ে গেল, তাই না? কিন্তু এখানে আমাকে কন্ডিশনটা কি বলেছে, অঙ্কটা যদি আমরা পড়ি আরেকবার, অঙ্কটা এখন কমপ্লিট হয়নি, বলছে যদি কোণ বিএসি এর মান 10 কম হয়, 10 ডিগ্রি কম হয়, কোণ বিএসি বলতে কোনটা, বিএসি মানে এই কোণটা যদি তার থেকে 10 ডিগ্রি কম হয়, কম কত অর্থ কি বিয়োগ করব, যখনই কম বলেছে তার মানে মাইনাস করতে হবে। আর কোণ এবিসি মানে বি কোণটা আবার 10 ডিগ্রি কি বেশি, বেশি মানে কথার অর্থ কি আমরা যোগ দেব, তাই তো? তাহলে কোন কোণটাকে যোগ দেব, এবিসি মানে বি কোণটা, মানে এখানে আবার 10 আমরা কি করব, এই কোণটাতে 10 যোগ করব, এই কোণটাতে 10 আবার বিয়োগ করব, তাহলে তারপরে আমরা তার অনুপাতটা চেয়েছি, দেখো যে কোণ তিনটির অনুপাত হিসাব করে দেখি, তারপর আমরা তার অনুপাতটা বের করব। তাহলে আমরা লিখব যে সুতরাং কোণ বিএসি এর মান কি বলেছে যে 10 ডিগ্রি, দেখো এই লাইনটা যে কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম, ওকে, তাহলে কোণ বিএসি এর মান 10 ডিগ্রি কম হলে, 10 ডিগ্রি কম হলে, ওকে 10 ডিগ্রি কম হলে তার মানটা কত হবে, তার মান হবে সমান সমান আমার কত ছিল, কোণ বিএসি, দেখো কোণ বিএসি 30 ডিগ্রি ছিল, বাট সেখান থেকে আমরা কি করব মাইনাস করব 10 ডিগ্রি, ওকে, তাহলে দেখো 30 থেকে আমরা -10 ডিগ্রি করব,
তাহলে কত হচ্ছে 20 ডিগ্রি। এবার সেম কন্ডিশন বলেছে, দেখো পরে পরে কি বলেছে যে কোণ এবিসি এর মান যদি 10 ডিগ্রি বেশি হতো, তাহলে আমরা লিখব কোণ আবার যে কোণ এবিসি এর মান 10 ডিগ্রি, কি এটাতে যেমন 10 ডিগ্রি কম, এটা 10 ডিগ্রি বেশি হলে মান হবে, তাহলে কি করব আমরা, এখানে যে 50 ছিল, দেখো বি কোণটা কত ছিল, আমার বি কোণটা কত ছিল 50 ছিল, কিন্তু এর সাথে 10 ডিগ্রি কি বাড়াবো, দেখো এটা যেমন 10 ডিগ্রি কমিয়েছি, তাহলে এখানে আমরা 10 ডিগ্রি দেব, তাহলে 50 তো ছিল, তার সাথে আবার 10 যোগ করব, তাহলে টোটাল কত হয়ে যাবে 60 ডিগ্রি। এবার কিন্তু আমার নতুন কোণ এটা, ওকে, এটা আর এটা নিয়ে আমরা করব, ওকে। কেন কি পরবর্তী ত্রিভুজটা কীরকম হবে, দেখো পরবর্তী ত্রিভুজটা কিন্তু কোণগুলো চেঞ্জ হয়ে যাবে, নামগুলো সেমই থাকবে, এটা এ, এটা বি, এটা সি, নাম সেমই আছে দেখো, কিন্তু কোণটা এখানে 30 ছিল, তার জায়গায় 10 কমে গেল, তাহলে কত হলো 20 ডিগ্রি, আর এখানে 50 ছিল, তার জায়গায় 10 বেড়ে গেলে এখানে হয়ে গেল 60, আর এখানে কিন্তু কমেও বাড়েনি, মানে ও 100 ডিগ্রি আছে, আবার যোগ করে 180 পাবে, দেখো 160 যোগ করলাম, তার সাথে 20 মানে 180, আবার আমার ঘুরে 180 ডিগ্রি হচ্ছে। এবার এটা নিয়ে আমরা করব, কিন্তু বলছে এই কোণের অনুপাতগুলো কি হবে, তাহলে আমরা লিখব যে সেক্ষেত্রে বা এক্ষেত্রে লিখতে পারো, যে এক্ষেত্রে, ওকে, এই ক্ষেত্রে কোণ যে ছিল আমার সেটাই লিখব, যে বিএসি, প্রথমে এই কোণটা নিলাম, তারপরে কোণ বিটা নিব, তার মানে কি লিখবো এ বি সি, বিকে মাঝখানে রাখবো, তারপরে সিকে মাঝখানে রাখবো, তাই না, তাহলে কোণ এসিপি যেটা দেওয়া ছিল সেমভাবে সাজিয়ে লিখলাম, যে এর অনুপাত হবে সমান সমান, তাহলে কোণ বিএসি কত, দেখো কোণ বিএসি, দেখো বিএসি এটা কত, এই যেটা কোণ বিএসি, আমার বিএসি এখন যেটা বেরোলো বিএসি সেটা কত 20, ওকে, দেখো কোণ বিএসি এর মান কত 20 ডিগ্রি, অনুপাত দেব, তারপরে এবিসি কোথায়, দেখো এবিসি 10 ডিগ্রি যখন বেশি হলো তখন কত ভ্যালুটা দাঁড়ালো এর 60 ডিগ্রি, আবার অনুপাত দেব, আর একটা আমার কি আছে এসিবি তো আমরা চেঞ্জ করিনি, দেখো এসিবি সেটা কত 100 ডিগ্রি, তাহলে এখানে আমরা অনুপাত দিয়ে 100 ডিগ্রি বসাবো, ওকে। এবার দেখো সমান সমান নিয়ে এই শূন্যের সাথে এই শূন্য আমরা যদি কেটে দিলে 2:6 কত দাঁড়াচ্ছে 10, এবার এটা কাটাকাটি করলে 2 অক্ষ 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দিয়ে কাটাকাটি করলে 5 দুগুণে 10, তার মানে দাঁড়াচ্ছে 1:3:5, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই, এই অনুপাতটাই চেয়েছে, অঙ্কটা দেখে নাও পুরো। তার সাথে ছবিটা, ওকে, ছবিটা দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু তোমার বোঝার জন্য যদি তুমি ছবিটা পাশে রাখো তাহলে তুমি নিজেই বুঝতে পারবে যে কি করে এটা হলো, ওকে, যে প্রথমে কমে গেল কিন্তু একদিকে কমলো কিন্তু আরেকদিকে তো বাড়লো, যখন 10 কমে গেল আবার 10 আরেকটা কোণে গিয়ে শিখিয়ে বেড়ে গেল। এরপরে দেখো 11 নম্বরটা কি বলেছে, বলেছে 9,000 টাকা, ইম্পর্টেন্ট অঙ্ক, ওকে, তার সাথে একটু ক্রিটিক্যালও আছে, বলছে 9,000 টাকা 3 বন্ধুর মধ্যে, প্রথম দ্বিতীয় তৃতীয় ধরে নাও, 3 বন্ধুর মধ্যে এমনভাবে ভাগ করে দিই যেন, কন্ডিশনটা দেখো কি বলেছে, যে প্রথম বন্ধু যা পায়, কত পায় জানি না, দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়, প্রথম বন্ধু যদি 1 টাকা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ মানে 2 টাকা পাবে, প্রথম বন্ধু যদি 5 টাকা পায় দ্বিতীয় বন্ধু সেই ক্ষেত্রে কত পাবে 10 টাকা, ওকে, কেন দ্বিগুণ মানে তার ডবল পাবে। এবার তৃতীয় বন্ধুর কন্ডিশন কি, তৃতীয় বন্ধু পায় 2 বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক, মানে এটা কথা বলেছে তৃতীয় বন্ধু প্রথম বন্ধু আর দ্বিতীয় বন্ধু দুজনের যোগ ফলের করে সেটাকে অর্ধেক, যদি দুজনে মিলে, দেখো প্রথম বন্ধু যদি আমি 10 ধরি তাহলে দ্বিতীয় বন্ধু কত হচ্ছে 20, দুজনের যোগফল যদি করি 20 আর 10 কত 30, 30-এর অর্ধেক মানে 15 পাচ্ছে আমার তৃতীয় বন্ধু, তাহলে কে কত টাকা পায় হিসেব করি,
তাহলে আমরা কি লিখব, প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু আর তৃতীয় বন্ধু। দেখো প্রথমকে আমরা শর্ট করে লিখতে পারি একম। একম বলতে এখানে প্রথমেই বোঝায়। চলো প্রথমে আমি পুরো ওয়ার্ডটাই লিখে দিচ্ছি যে প্রথম। ওকে, প্রথম বন্ধু, প্রথম বন্ধু 1 টাকা পেলে, 1 টাকা ধরলাম বা 10 টাকাও ধরে নিতে পারি আমরা। 1 টাকা পেলে তোমরা 10 টাকা ধরেও করতে পারো, ওকে, বা 5 টাকা ধরেও করতে পারো। তাহলে এক বন্ধু 1 টাকা পেলে, 1 টাকা যদি এক বন্ধু ধরলাম, তাহলে দ্বিতীয় বন্ধু কত হবে, ডবল, তার মানে 2 টাকা। তাহলে প্রথম বন্ধু 1 টাকা পেলে দ্বিতীয় বন্ধু পায়, আচ্ছা কি করছে এটা, প্রথম বন্ধু 1 টাকা পেলে, ওকে, প্রথম বন্ধু 1 টাকা পেলে দ্বিতীয় বন্ধু পায় দ্বিগুণ। দ্বিগুণ কথার অর্থ কত, 1 টাকার ডবল, তাহলে কত হবে, 2 টাকা। ওকে, এবার আমরা তৃতীয় বন্ধুটা লিখি, যে তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা। ওকে, তৃতীয় বন্ধু পাবে কত টাকা, দেখো প্রথম বন্ধু 1 টাকা পেল, দ্বিতীয় বন্ধু 2 টাকা পেল। তাহলে তৃতীয় বন্ধু কি বলেছে, যে দুইজনের যোগফল, তাহলে 1 যোগ কত, 2, দুইজনের যোগফলের কি অর্ধেক। অর্ধেক বলতে কি বোঝায়, 1/2 কে অর্ধেক বোঝায়, 2 দিয়ে ভাগ করা মানে অর্ধেক বোঝায়। 2 আর কে কত, 3, 3/2। এই টাকাটা আমার তৃতীয় বন্ধু পাচ্ছে। আরেকবার পরের অঙ্কটা কি বলেছে দেখো, যে প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায়। ওই যে 1 টাকা ধরলাম, এটা তাহলে 2 গুণ মানে 2 টাকা। তৃতীয় বন্ধুর কন্ডিশন কি, প্রথম দুই বন্ধুর মোট টাকা, মোট কত টাকা, এ পেল 2 টাকা, প্রথম বন্ধু পেল 1 টাকা, তাহলে টোটাল 2 আর কে কত, 3। 3 টাকার অর্ধেক টাকা পাবে কি, তৃতীয় বন্ধু। 3-এর অর্ধেক কি করে দেখাবো আমি, হাফ, মানে 2 দিয়ে ভাগ করা, মানে যে কোনো জিনিসকে 2 ভাগে ভাগ করা মানে সেটা কি বোঝায়, অর্ধেক। যেমন 10-এর অর্ধেক কত, 5। কেমন করে পেলাম, 10-কে 2 দিয়ে ভাগ করে দাও। যদি আমি বলি 100-র অর্ধেক, তাহলে কি করব, 2 দিয়ে ভাগ করবো, 100-র অর্ধেক আমরা জানি 50। ওকে, যে কোনো জিনিসের অর্ধেক করতে গেলে আমাকে 50 দিয়ে 2 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার? এবার দেখো, তাহলে আমরা লিখবো এর অনুপাতটা বের করি। তাহলে প্রথম বন্ধু আমরা পেলাম যে 1 টাকা, দ্বিতীয় বন্ধু 2 টাকা, তৃতীয় বন্ধুর টাকাটাও কিন্তু পেয়ে গেছি। তাহলে আমরা লিখবো যে প্রথম বন্ধুর টাকা, দ্বিতীয় বন্ধুর টাকা আর তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত। তাহলে এভাবে লিখবো। দেখো প্রথমকে আমি শর্ট করে 1 ম দিতে পারি, এই যে প্রথমের ম নিলাম আর এখানে 1 দিলাম, তাহলে প্রথম হয়ে গেল। প্রথম বন্ধুর প্রথম বন্ধুর প্রাপ্য লিখি। ওকে, যে প্রাপ্য টাকা, প্রথম বন্ধুর প্রাপ্য টাকা, কমা দ্বিতীয় বন্ধু, দ্বিতীয়কে আমি কি লিখতে পারি, 2 অন্তস্থয় মানে দ্বিতীয় বোঝায়। দেখো এখান থেকে অন্তস্থয় নেব, দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা কত, সেটা হচ্ছে না, এখন লিখবো না, ও তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার অনুপাত। ও তৃতীয়কে আমি শর্টভাবে 3 অন্তস্থয় দেবো, কারণ তৃতীয় অন্তস্থয় আছে। তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকা অনুপাত কত হবে। এবার অনুপাতটা যদি বসাই, তাহলে প্রথম বন্ধুর ক্ষেত্রে কত ছিল, 1 অনুপাত দ্বিতীয় বন্ধু কত ছিল, 2 টাকা, আর তৃতীয় বন্ধু হচ্ছে এদের দুজনের যোগফল, মানে 2 আর কি কত, 3। 3-এর অর্ধেক মানে 3/2। ওকে, আর এই ধরনের ভগ্নাংশ আমি শিখিয়েছি। যদি যদি অনুপাতে ভগ্নাংশ কখনো আসে, তাহলে আমি কি বলেছিলাম, যে হর যত থাকবে সেটা দিয়ে 2 জনকে মানে 3 জনকে গুণ করব। ওকে, তাহলে 1-এর সাথে আমি এই 2-কে গুণ করব, অনুপাত দেব। এই 2-এর সাথে আবার এই 2-কে গুণ করব, আর এই 3/2 আছে তাকেও আমরা 2 দিয়ে গুণ করব। কি করলাম, এই হরে যে সংখ্যাটা আছে এই হরটা দিয়ে আমি 3 জনকেই গুণ করব। ওকে, এটা মনে রাখবে। তাহলে 2 অক্ষ 2 দাঁড়াচ্ছে, 2 দুগুণে 4 দাঁড়াচ্ছে, এখানে 2 কেটে গিয়ে
আমার 3 দাঁড়াচ্ছে, তাহলে 2:4 কত 3 দাঁড়ালো, এটা অনুপাত আসলো, মানে আমি পূর্ণ সংখ্যায় নিয়ে আসবো। ওকে, ভগ্নাংশে রাখতে পারবো না। এবার এর আনুপাতিক ভাগাহার লিখবো, তাহলে আমরা লিখবো যে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগাহার, যে প্রথম বন্ধুর, এটা শর্টভাবে লিখলে অনেকটা তোমাদের কি কথা লিখতে হচ্ছে না, তাই না? যে প্রথম বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগাহার সমান সমান সেটা কত, যেহেতু প্রথম বন্ধু কত, অনুপাতটা হচ্ছে 2, আর এটা যোগফল 2 যোগ 4 যোগ 3 সমান সমান কত, উপরে হচ্ছে 2 আর 4 3 7 8 9, ওকে, সেটা দাঁড়াচ্ছে 2/9 অংশ। ওকে, সেমভাবে প্রথম বন্ধু যেমন বের করেছি, তাহলে সেমভাবে আমরা দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগাহার এটা বের করব। তাহলে সমান সমান দ্বিতীয় বন্ধু কত 4, তাহলে 4 বসাবো, তাহলে 2 যোগ 4 যোগ 3 যোগ করলে এটা সেম যোগ করলে কত হবে 9, তাহলে 4/9 অংশ। সেমভাবে এবার তৃতীয় বন্ধুটা বের করব, যে তৃতীয় বন্ধুর প্রাপ্য টাকার আনুপাতিক ভাগাহার সমান সমান তৃতীয় বন্ধুর হচ্ছে 3 আর এটা হচ্ছে 2 4 প্লাস 3 যোগ করলে কত পাবো, নিচে 9, আচ্ছা এটা তো 3 হবে না, হ্যাঁ 3 হবে, ওকে, 3/9 অংশ। ওকে, এবার মোট টোটাল কত টাকা, টোটাল হচ্ছে 9,000 টাকার মধ্যে এমনভাবে ভাগ করে নেব। তাহলে আমরা লিখবো 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে, তাহলে 9,000 টাকার মধ্যে প্রথম বন্ধু পাবে কত, দেখো প্রথম বন্ধু যেহেতু দাগটা দিয়ে দিয়েছে, তাহলে আমি প্রথম বন্ধুর আনুপাতিক ভাগাহারটা লিখে নিই। ওকে, আনুপাতিক ভাগাহার সেটা কত 2/9, 2/9, তাহলে যেহেতু দাগটা দিয়ে দিয়েছি, তাহলে 2/9 গুণন, এটা আমি পরেও বসাতে পারি 9,000, বা সামনে বসেও করতে পারি, এত এককটা হয়ে যাবে টাকা। কাটাকাটি খুবই সহজ, দেখো 9 কাটবো আর বাকি 3টা শূন্য আমি এখানে লাগিয়ে দেবো। তাহলে কত দাঁড়াচ্ছে 2 এর সাথে 2 অর্থাৎ 2,000 টাকা। এটা কিন্তু একটা আমার উত্তর চলে আসলো। সেম খুবই সহজ। আবার দেখো 9,000 টাকার মধ্যে একই রকম লিখতে হয়, 9,000 টাকার মধ্যে দ্বিতীয় বন্ধু পাবে সমান সমান কত, দেখো দ্বিতীয় বন্ধু কত, তাহলে 9,000 টাকার মধ্যে এবার যদি 9,000 টাকা আমি আগে লিখি তবুও কোনো প্রবলেম নেই। ওকে, আর দ্বিতীয় বন্ধুর কত সেই টাকাটা দেখতে পাচ্ছি 4/9, তাহলে এখানে হচ্ছে 4/9। এবার দেখো আমি যদি 9 দিয়ে 9কে কাটি, 9 আর 3টা কি হচ্ছে আমার 0, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো 4 অর্থাৎ 4,000 টাকা। ওকে, এটা একটা উত্তর আমার। সেমভাবে এবার 9,000 টাকার মধ্যে দেখো 9,000 টাকার মধ্যে তৃতীয় বন্ধু পাবে সেটা কত, যে 9,000 টাকা টোটাল, এর মধ্যে তৃতীয় বন্ধু পাচ্ছে আমার সেটা কত 3/9। দেখো তৃতীয় বন্ধুর হিসেবটা কত ছিল, সেটা হচ্ছে 3/9, তাহলে এখানে আমরা 3/9ই বসাবো। এত টাকা 9 আর 3টা 0, 3 অর্থাৎ 3,000 টাকা। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই।
এরপরে দেখো আমরা 12 দাগেরটা করবো। 12 দাগেরটা করার আগে দেখো এখানে তোমাদের 11 দাগের অঙ্কটা যে ছিল সেখানে কিন্তু এখানে উত্তর সংখ্যাটা দেওয়া আছে যে প্রথম বন্ধু 1 টাকা পেলো, দ্বিতীয় বন্ধু 2 টাকা পেলো, তৃতীয় বন্ধু তাহলে কী পেলো, তার অর্ধেক পেলো। প্রথম বন্ধুর প্রাপ্য টাকা, দ্বিতীয় বন্ধুর প্রাপ্য টাকা, তৃতীয় বন্ধু দেখো। ওকে, এটা কী করে হলো, এই যে 2টা এর সাথে গুণ হলো, 2 অক্ষ 2, 2 দুগুণে 4, আর পড়ে থাকলো আমার 3, মানে এদের উভয়কে টোটালটাকে অনুপাতটাকে আমরা কত দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করবো। ওকে, এবার দেখো 12 নাম্বারটা। আমাদের গ্রামের রাস্তা তৈরির জন্য পরপর 4 বছরের খরচের অনুপাতটা দেওয়া আছে 2:4, আবার 3:2 হয়, এবং 4 বছর পরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়, দেখো লক্ষ দেওয়া আছে, তবে হিসাব করে দেখি যে দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে আর প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে। প্রথমটা আর তৃতীয়টা যোগ করবো, যেহেতু মোট তার মানে যোগ করতে হবে। দেখো যেহেতু 4 বছরের অনুপাতটা দেওয়া আছে, তাহলে এটাকে আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় না লিখে আমরা ডাইরেক্ট শর্ট ফর্মে লিখতে পারি যে দেখো এইভাবে, যে এটা হয়ে গেল আমার প্রথম। ওকে, প্রথম কমা দ্বিতীয় বছরকে কি লিখবো, 2 অন্তস্থ দ্বিতীয়, তারপরে তৃতীয় মানে 3 দিয়ে অন্তস্থ। ওকে, তৃতীয়, ও আরেকটা আসবে চতুর্থ, 4 দিয়ে থয়ে রেফ, চতুর্থ বছরের খরচের অনুপাত, বছরের খরচের অনুপাত সমান সমান কত, সেটা দেখো 2:4:3:2, তাহলে 2 কত ছিল, 4:3:2, 2:4:3:2। ওকে, তাহলে এটা কি করবো, আর আমরা আনুপাতিক ভাগহার নির্ণয় করব। তাহলে প্রথম বছরে খরচের আনুপাতিক ভাগহার, তাহলে প্রথম বৎসরে বা বছরে, প্রথম বছরে খরচের আনুপাতিক ভাগহার, খরচের আনুপাতিক ভাগহার, তাহলে কি হবে, যে দেখো প্রথম বছরের জন্য 2, আর টোটাল এগুলো যোগ করবো, 2 + 4 + 3 প্লাস কত 2 ইকুয়াল, উপরে হচ্ছে 2, 4 3 7 8 9 10 11। ওকে, 3 2 5, 5 4 9 10 11, এত অংশ। যেহেতু ভগ্নাংশ আসছে, তাহলে আমরা 2 কত লিখবো, 11 অংশ। একই রকমভাবে দেখো এটা দ্বিতীয় বছরে খরচের আনুপাতিক ভাগহার সমান সমান, দ্বিতীয় বছরের অনুপাতটা নেব, দ্বিতীয় বছরের অনুপাত কত 4, তাহলে এখানে 4 বসাবো, আর যোগ করব একই রকমভাবে 2 4 3 2, নিচে কত হচ্ছে আমার 11, উপরে হচ্ছে 4, এত অংশ। সেমভাবে আমরা তৃতীয় বছরে যদি বের করি, যে তৃতীয় বছরে খরচের আনুপাতিক ভাগহার সমান সমান, একই রকমভাবে উপরে আমরা তৃতীয় বছরের হিসাবটা নেই, তৃতীয় বছরে কত 3, তাহলে উপরে বসাবো 3, নিচে 2 + 4 + 3 + 2, তাহলে যোগ করলে কত পাবো, নিচে 11, 3/11 অংশ। একই রকমভাবে চতুর্থ বছরে খরচের আনুপাতিক ভাগহার সমান সমান, নিচে 2 যোগ 4 যোগ 3 যোগ 2, তাহলে এটা 2 বছর হিসেবে বের করব, তাহলে এটা হচ্ছে 11, 2/11 অংশ। ওকে, এবার দেখো এখানে যেহেতু আমাদের এখানে বোর্ডে দেওয়া আছে যে 4 বছরে যদি 132 লক্ষ টাকা খরচ হয়, মানে টোটাল 4 বছরে, তাহলে আমরা লিখবো 132 লক্ষ টাকার মধ্যে প্রথম বছরে খরচ হয়েছে। ওকে, তাহলে সুতরাং যে 132 লক্ষ, আমি এটাকে কোথায় আছে কোথায় রাখলাম আমি, ওকে সংখ্যায় ট্রান্সলেট করলাম না। তাহলে দেখি কি হচ্ছে, যে 132 লক্ষ টাকার মধ্যে
প্রথম বৎসর খরচ হয়েছে। ওকে, তাহলে প্রথম বছরে খরচ সমান সমান কি করব, আমরা যেহেতু আগে দাগটা দিয়ে দিয়েছি, তাহলে প্রথম বছরের আনুপাতিক ভাগারটা কত, 2/11, তাহলে 2/11 বসিয়ে দিই। আর টোটাল কত লক্ষ, 132 লক্ষ। এককটা আমি ছাড়ছি না। ওকে, 4 দিয়ে কাটাকাটি করলে 3 4 12, আবার 12, আবার 3 4 12, তাহলে 33কে 2 দিয়ে গুণ করলে কত, 33 দুগুণে 3 দুগুণে 6। ওকে, আচ্ছা এটা কত ছিল আমার, 11, সরি এটা 11, ভুল করলাম। তাহলে 11কে 11, এখানে ভুলই হয়ে গেল। তাহলে 11কে 11 নিচে বসে, 11কে 11, 12 13, মানে 2 বেঁচে থাকলো 22, মানে 11 দুগুণে 22, তাহলে 12 দুগুণে কত, 24 লক্ষ। ওকে, এটা একটা অ্যান্সার বলতে পারি, কিন্তু যেহেতু এটা চাইনি তো এটা অ্যান্সার আমরা দিচ্ছি না। দেখো কি করে কাটলাম, 11 দিয়ে 132কে যদি ভাগ করি, তাহলে 11কে 11, 3 থেকে 1 বিয়োগ করলে 2, তাহলে 22 নামলো, তাহলে 11 দুগুণে কত, 22। সেমভাবে দেখো আমরা দ্বিতীয় বছরটা বের করব, যে 132 লক্ষ টাকার মধ্যে যে দ্বিতীয় বছরে খরচ, সমান সমান দ্বিতীয় বছরের অনুপাতটা আগে লিখি, সেটা কত, 4 আর নিচে 11, তাহলে 4 নিচে হচ্ছে 11 গুণন কত, সেটা হচ্ছে 132 লক্ষ। ওকে, তাহলে শূন্য শূন্যগুলো লাগাতে হচ্ছে না। এটা 11কে 11, 11 দুগুণে 22, মানে 12 × 24, 3 × 14, 4 × 48, তাহলে এখানে 48 লক্ষ। ওকে, এটা একটা অ্যান্সার বলতে পারি। তারপরে সেমভাবে আমরা তৃতীয় আর চতুর্থটা বের করে নেব, যে সুতরাং 132 লক্ষ টাকার মধ্যে তৃতীয় বছরে খরচ, তাহলে তৃতীয় বছরের হিসেবটা দেখো, তৃতীয় বছরের হিসেব হচ্ছে আমাদের আনুপাতিক ভাগার 3/11, তাহলে এখানে আগে 3/11 লিখে সেটা টোটালটা কত, 132 লক্ষ। একই রকমভাবে কাটাকাটি করলে 11কে 11, 11 দুগুণে 22, তাহলে 3 12 কত, 36 লক্ষ। 36 লক্ষ একক দিতে পারি যে টাকা। এবার চতুর্থটা বের করার প্রয়োজন হচ্ছে না, কেন কি দেখো এখানে কি বলেছে, যে লাস্ট অঙ্কটা যদি পড়ি, যে বলেছে যে তবে হিসেব করে দেখি যে দ্বিতীয় বছরে কত টাকা, তাহলে দ্বিতীয় বছরে প্রয়োজন হচ্ছে কত টাকা খরচ হয়েছে, দ্বিতীয় বছরে কত টাকা খরচ হয়েছে সেটা আমরা অলরেডি দেখলাম। প্রথম ও তৃতীয় বছরে মোট কত টাকা খরচ হয়েছে, দেখো প্রথম আর তৃতীয়, চতুর্থ কথা উল্লেখ করেনি, তো চতুর্থ আমাদের প্রয়োজন নেই। ওকে, বা তোমরা 132 লক্ষ টাকার মধ্যে চতুর্থ বছরও বের করতে পারো, অর্থাৎ 2/11 করলে কিন্তু এটাই বের হচ্ছে, মানে 2/11 এর আগে করেছি, সেটা কত, 24 লক্ষই বের হবে। ওকে, তাহলে আমরা লিখব যে সুতরাং প্রথম আর দ্বিতীয় যেহেতু মোট চেয়েছে, তাহলে আমরা লিখব যে প্রথম ও তৃতীয়, ওকে, প্রথম ও তৃতীয় বছরে প্রথম ও তৃতীয় বছরে মোট খরচের পরিমাণ, মোট খরচের, ওকে, মোট খরচের পরিমাণটা লিখব, যে মোট খরচের পরিমাণ সমান সমান, তাহলে প্রথম বছরে কত, প্রথম বছর হচ্ছে 24, ওকে, তাহলে এখানে হচ্ছে 24, তৃতীয় বছরে কত, তৃতীয় বছরে সেটা কত, 36 লক্ষ টাকা। তাহলে 6 4 10 0, হাতের 1, 3 2 5 আর 60 লক্ষ টাকা। ওকে, তাহলে কত পেলাম, একটা হচ্ছে 60 লক্ষ টাকা, এটা একটা উত্তর। আর দ্বিতীয় বছরে চেয়েছে, দ্বিতীয় বছর অলরেডি আমরা এখানে বের করে রেখেছি, এটা হচ্ছে আমার দ্বিতীয় বছর। ওকে,
প্রথম বছরে চাইনি, তো সেটা তোমরা উত্তর দিতেও পারো, না দিতে পারো। চলো নেক্সট 13 দাগেরটা দেখো কি বলেছে, যে বিনয় বাবু তার অবসর গ্রহণের সময়, অবসর কথা অর্থ কি, যখন রিটায়ারমেন্ট হয়ে যায়, ওকে, যখন একটা এজ হয়ে যায় 60 বছর, তখন যে কোনো সরকারি কর্মচারী যারা আছে তাদেরকে রিটায়ারমেন্ট মানে অবসর হয়ে যায়। তাহলে বিনয়বাবু তার, অর্থাৎ চাকরিটা তখন থাকে না। বিনয়বাবু তার অবসর গ্রহণের সময়ে, আচ্ছা এই জায়গাটা বৃষ্টির জলে একটু স্ক্র্যাচ চলে এসেছে, ওকে, তাহলে এখানে কি ছিল, এখানে আমি এককালীন কথাটা ছিল, ওকে, আমি লিখে দিচ্ছি এককালীন, মানে একটা সময়ের কথা, ওকে। যে বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন 1,96,150 টাকা পেলেন, মানে এক সময় তিনি এই টাকাটা পেয়েছেন। অবসর যখন দেওয়া হয় কোনো ব্যক্তিকে, তো সরকার থেকে কি করে একবারে কিছু টাকা একটা দেওয়া হয়, ওকে, এটা তোমরা নিশ্চয়ই জানো হয়তো, বা তোমরা এটা বলবি টিচার্সকে, ওকে, তাহলে তোমরা জানতে পারবে, টিউশন টিচার বা তোমাদের টিচার যে অবসর সময় বা পিতামাতাকে জিজ্ঞেস করবে, ওকে। তিনি কত 20,000 টাকা, তার মধ্যে কি করলো, তিনি 20,000 টাকা বিদ্যালয়ের, এই টাকাটার মধ্যে কিন্তু বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন। দান মানে তো বুঝতে পারো যে উনি কি করলেন, সাহায্য করলেন, ওকে। বিদ্যালয়ের, যেহেতু উনি একজন শিক্ষক ছিলেন হয়তো, তো তিনি কী করলেন, বিদ্যালয়ে দান করলেন, সেখানে কত 20,000 টাকা, ওকে, এখানে দান করলেন। এবার এখানে কি ছিল, তার এবং কথা একটা ছিল, যে এবং এটা হচ্ছে বাকি, ওকে, যে বাকি টাকা তিনি তার স্ত্রী, পুত্র, কন্যা বলতে মেয়ের মধ্যে কি করলেন, 5:4:4 অনুপাতে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন। কোনটা টাকা দিয়েছিলেন, বাকি টাকাটা, মনে রাখবে এটাকে আন্ডারলাইন করে, বাকি টাকা মানে এখান থেকে আমি বিদ্যালয়ে যে টাকাটা দিয়েছিল সেটা কিন্তু আমরা বিয়োগ করে নেব। তাহলে আমরা প্রথমে কি লিখবো, যে বিনয় বাবু, যে ব্যক্তি এটা করেছিল তার নাম হচ্ছে বিনয় বাবু, তাহলে লিখবো যে বিনয় বাবু, যে বিনয় বাবু, ওকে, স্ত্রী, ওকে, হচ্ছে পুত্র, তারপরে হচ্ছে কন্যাকে, কন্যাকে দিলেন, ওকে, কন্যাকে দিলেন হচ্ছে, তাহলে বিনয়বাবু তার স্ত্রী আর কন্যাকে কত দিলেন, 1,96,150 টাকা থেকে আমরা কি করব, যেটা বিদ্যালয়ে দিয়েছেন সেই টাকাটা বিয়োগ করব। তাহলে আমরা লিখবো যে সমান সমান 1,96,600, আচ্ছা ঠিক নিচে লিখি, ওকে, যে 1,96,150 এই টাকাটা, 1,96,150 থেকে আমরা বিদ্যালয়ে যে টাকাটা দিয়েছে সেটা বিয়োগ করব, অর্থাৎ 20,000 টাকা বিয়োগ করব। সমান সমান, এটা যদি বিয়োগ করে তাহলে কত পাবো আমরা, দেখো এখানে বিয়োগটা করে নিচ্ছি, 1,9,6,1,5,0, সেখান থেকে 0,0,0,0,2 বসাও, 0, এটা 5, এটা 1, এটা 6, এটা হচ্ছে 9 থেকে 2 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি, 7, আর এখানে 1, মানে 17, 1,76,150, তাহলে 1,76,150 টাকা কি করবে, এই টাকাটা কিন্তু স্ত্রী, পুত্র আর কন্যাকে সমান ভাগে দেবে, ওকে, কেন কি যেটা বিদ্যালয়ে দিয়েছে সেটা আমরা কিন্তু মাইনাস করে নেব। তাহলে এবার স্ত্রী, পুত্র, কন্যার
টাকার অনুপাতটা আমরা লিখি যে সুতরাং যে স্ত্রী পুত্র ও কন্যার ওকে কন্যার টাকার অনুপাত কন্যার মধ্যে ওকে একটু লিখে নিই যে কন্যার মধ্যে দেওয়া টাকার অনুপাত দেওয়া টাকার অনুপাত সমান সমান কত সেটা দেখো সেই অনুপাতটা কত সেটা হচ্ছে 5:4:1 দেখো স্ত্রী পুত্র কন্যার মধ্যে টাকা আমি কিভাবে দিচ্ছি 5:4:1 অনুপাত তাহলে 5 অনুপাত 4:4 অনুপাত তাহলে এটাকে আমরা কি করব আনুপাতিক ভার হিসেবে করব যে সুতরাং আমরা লিখব যে স্ত্রী প্রথমে স্ত্রীটা লিখে নেব যে স্ত্রীর পাওয়া টাকার যেটা স্ত্রী পাচ্ছে তার আনুপাতিক ভাগাহার সমান সমান আমরা প্রথমে স্ত্রী কত দেখতে পাচ্ছি অনুপাতটা হচ্ছে 5 যোগ করব হচ্ছে 5 যোগ 4 যোগ 4 তাহলে কত দাঁড়াচ্ছে উপরে দাঁড়াচ্ছে 5 5 এর 9 10 মানে 13 এত অংশ ওকে 5 এর 13 অংশ সেম ভাবে আমরা স্ত্রীটা যেমন ভাবে বের করেছি তাহলে আমরা পুত্রটা বের করব যে পুত্রের পাওয়া একই রকম ভাবে পুত্রের পাওয়া টাকার আনুপাতিক ভাগাহার সমান সমান পুত্রকে দিয়েছে কত 5 তাহলে আমরা 4 সেখানে 4 লিখব আর যোগফল করে তো 13 আসবে তবু আমি একবার দেখে দিচ্ছি 5 + 4 + 4 সুতরাং এটা হচ্ছে 13 এটা হচ্ছে 4 এর 13 অংশ সেম ভাবে আমরা পুত্রটা যেমন ভাবে লিখেছি তাহলে আমরা কন্যাটা লিখব যে কন্যার পাওয়া টাকার আনুপাতিক ভাগাহার সমান সমান যে কন্যা পাচ্ছে 4 দেখো অনুপাতটা হচ্ছে কন্যার 4 আর তিনজনের যোগফল তাহলে 5 4 যোগ 4 তাহলে উপরে হচ্ছে 4 নিচে কত 13 তাহলে এত অংশ ওকে যখনই ভগ্নাংশ পাবো সেটাকে অংশ লিখব এবার এই যে টাকাটা এই টাকাটি তো তিনজনই পাচ্ছে স্ত্রী পুত্র এবং কন্যা তাহলে এই টাকাটার মধ্যে আমরা লিখব যে স্ত্রী পাচ্ছে ওকে তাহলে স্ত্রী পেল কি বের করতে বলেছে একটু দেখে নিই যে বলেছে অনুপাতে ভাগ করে দিয়ে হিসাব করে দেখি তিনি কে কাকে কত টাকা দিয়েছে ওকে তাহলে অর্থাৎ তিনজনেরই বের করতে হবে তাহলে আমরা লিখব যে এত টাকার মধ্যে স্ত্রী পেলেন টোটাল হচ্ছে আমার কত ছিল 1,76,150 টাকা এই টাকার মধ্যে স্ত্রী পেলেন সমান সমান স্ত্রী পেলেন টোটাল 1,76,150 গুণ তার মধ্যে স্ত্রী পেলেন হচ্ছে কত 5 এর 13 তাহলে এখানে আমরা বসাবো 5 এর 13 ওকে এত টাকা লিখব সমান সমান নেব এবার এটাকে যদি আমরা কাটাকাটি করি দেখো 13 দিয়ে যদি কাটি তাহলে প্রথমে 17 কে নিই 13 কে 13 14 15 16 17 অর্থাৎ 46 ওকে 46 থাকছে তাহলে 13 কে 13 26 3 13 39 39 40 41 42 তাহলে 40 45 46 এবার থাকলো আমার 7 আর 1 মানে 71 ওকে সেভাবে যদি বুঝতে পারছো না তাহলে তোমরা কি করবে এই 13 দিয়ে দেখো এখানে কোথাও ভাগ করে দিই চলো এই জায়গাটা ভাগ করে দিই জায়গায় যেহেতু আছে 13 দিয়ে আমরা করব 1,76,150 কে তাহলে প্রথমে 13 কে 13 বসাবো 7 থেকে 3 বিয়োগ করলে 4 তারপর 6 কে নামাবো মানে 46 ওকে তারপরে আমরা কত দিয়ে করব 3 দিয়ে যদি করি তাহলে
13 × 13 = 26, 3 × 39। ওকে দেখো 3 × 3 = 9, ওকে 3 × 3 = 9 আর 3 × 3 আর একে 3 × 3 না, এখানে কি করলাম 3 দিয়ে যেহেতু গুণ করছি 3 × 3 = 9 আর 3 × 3, হ্যাঁ তাহলে 39 থেকে 46, 39, 40, 41, 42, তাহলে 40, 45, 46 মানে 7 পাবো। এবার কাকে নামাবো, দেখো 1 আছে 71, টোটাল 71 হলো। এবার যদি এটাকে 5 দিয়ে করি, 5 × 13 কত হচ্ছে দেখো 5 × 13 65। ওকে দেখো 3 × 5 = 15, 5 হাতে থাকছে 1, 5 × 5 আর একে 6। নামাতে না পারলে তোমরা এভাবে বিয়োগ করবে বা এভাবে গুণ করবে। তাহলে 65 থেকে 71 গেলে আমাকে 6 লাগবে। আর এবার নামাবো 5কে, আবার 5 × 13 কত পাবো আমরা 65। ওকে 65, এবার শূন্যটা এখানে যেহেতু নামলো, এই শূন্যটা এখানে না রেখে আমি এখানে নিয়ে চলে আসবো। তাহলে 1355 কি আসলো 0। তাহলে এটাকে কেটে 13550 আসবে। ওকে তাহলে 13550 এর সাথে কত গুণ করতে হবে 5, তাহলে আমরা প্রথমটার উত্তর পেয়ে যাব। তাহলে যদি 5 গুণ করি তাহলে কত হবে দেখো 5 0 0, 5 5 25, 5 হাতে থাকলো 2, 5 5 25 26 27 হাতে থাকলো 2, 3 5 15 16 17 17 7, ওকে হাতে থাকছে 1, 5 5 আর একে 6, তাহলে কত আছে 67,750 টাকা। এটা কি পাচ্ছে, এই টাকাটা কিন্তু স্ত্রী পাচ্ছে। এটা একটা উত্তর বেরিয়ে এলো। সেমভাবে আমরা এই টাকাটার মধ্যে পুত্রটা বের করব। তাহলে আমরা একই রকমভাবে লিখব যে 1,76,150 টাকার মধ্যে পুত্র পাবে বা পুত্র পেলেন, পুত্র পেলেন সমান সমান। তাহলে আমরা যেহেতু দাগ দিয়ে দিয়েছি, তাহলে পুত্রের ভগ্নাংশটা কত ছিল, আনুপাতিক ভাগারটা 4 নিচে 13 ইন্টু আমার ছিল 1,76,150 মানে এই টাকাটা, তাই তো 1,76,150। তাহলে এটাকে কাটাকাটি করলে আমরা জানি 13 দিয়ে কাটলে কত আসবে 13550। একবার শুধু কাটাকাটি করবে, বারবার করার প্রয়োজন নেই। তাহলে 4 ইন্টু 13550 টাকা। তাহলে 4 0 0, 4 5 20 0 হাতে থাকলো 2, 4 5 20 21 22 2 হাতে থাকলো 2, 4 4 5 6, তাহলে কত দাঁড়াচ্ছে এটা আরেকটু দেখে নিই 4 0 0, 4 5 20 0 হাতে থাকলো 2, আবার 4 5 20 21 22 22 2, 4 4 5 6, এটা দাঁড়াচ্ছে। ওকে আচ্ছা, এখানে কত গুণটা ভুল করেছি তাই তো। আরেকটা দেখে নিই 4 0 0, 5-এর সাথে করলে 4 5 20 0 হাত থাকলো 2, আবার 4 5 20 20 21 22 22-এর 2, ওকে 22-এর 2 হাত থাকলো 2, 3-এর সাথে করিনি তাই তো, 3 4 12, তাহলে 14 14 4 হাত থাকলো 1, 4 4 1 5, হ্যাঁ তাহলে আসলো এটা কত 54200 মানে 54,200 টাকা। ওকে এটা একটা অ্যান্সার। আর পুত্রের আর কন্যা যেহেতু অনুপাতটা সেম, দেখো 4/13, এটাও 4/13, তাহলে একটা উত্তর পেয়ে গেছে মানে পরেরটাও আমি পেয়ে গেছি, আর করার প্রয়োজন, এখানে একই রকম কাটাকাটি করে এটাই আসবে। তাহলে আমরা সুতরাং লিখবো অ্যান্সারটা যদি লিখি যে পুত্র এবং কন্যা দুটোর অনুপাত যেহেতু সমান, তাহলে পুত্র ও কন্যা প্রত্যেকে পেল যে প্রত্যেকে পেল সেটা কত 54,200 টাকা। ওকে আর স্ত্রীটা তো আমরা অলরেডি বের করে নিয়েছি, সেটা কত, সেটা হচ্ছে 67,750 টাকা।
ভাগটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, কাটাকাটির ক্ষেত্রে এই ভাগটা খুবই প্রয়োজন, তাহলে ভাগটা কিন্তু ভালো মতো দেখে নিতে হবে। যদি কাটাকাটি ডাইরেক্ট করতে অসুবিধা হচ্ছে তাহলে তুমি ভাগ করে নিতে পারো তোমার সুবিধার্থের জন্য। ওকে, চলো নেক্সট আজকে লাস্ট অঙ্ক দেখে নেব আমরা। এবার দেখো 14 নম্বরটা কি বলেছে, বলেছে আমিনুর চাচা তার 35 কাঠা জমিতে 4:3 অনুপাতে বেগুন ও পটল চাষ করেছে। বলছে প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা 150 টাকা ও প্রতি কাঠায় পটল থেকে, এটা বেগুন থেকে 150 টাকা আর পটল থেকে 125 টাকা লাভ করে। বলছে আমিনুর চাচার মোট জমি থেকে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাতটা আমাকে বের করতে বলেছে আমাদের। তাহলে আমরা প্রথমে লিখবো যে বেগুন ও পটল চাষের অনুপাত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 4:3। ওকে, দেখো এখানে বলে দিয়েছে যে বেগুন ও পটল চাষ করতেন কত, 4:3 অনুপাতে। তাহলে আমরা সর্বপ্রথম নাম্বারিং করব, তারপরে লিখব যে বেগুন ও পটল চাষের জমির অনুপাত সমান সমান সেটা কত বলেছে, 4:3। ওকে, তাহলে এখানে টোটাল কত বিঘা দেখো, বলেছে 35 বিঘা, টোটাল মোট হচ্ছে 35 বিঘা। তাহলে আমরা লিখব যে 35 বিঘা জমিতে যে বেগুন চাষ করেন, সুতরাং 35 বিঘা জমিতে 35 বিঘা না কাঠা, ওকে কাঠা, তাহলে বিঘা না, এটা হচ্ছে 35 কাঠাতে আছে। ওকে, 35 কাঠা জমিতে বেগুন চাষ করেন, বেগুন আগে লিখবো কেন কি বেগুনটা আগে আছে, বেগুন চাষ করেন সমান সমান বেগুনের অনুপাতটা নেব, বেগুনের অনুপাত কত 4 আর দুজনের যোগফল। ওকে, বা চলো আমরা যেভাবে শিখেছি সেভাবে করি। ওকে, তাহলে আমরা লিখব যে সুতরাং বেগুন চাষের আনুপাতিক ভাগাহার, বেগুন চাষের আনুপাতিক ভাগহার, এভাবে তো শিখেছি, আগে ভাগহারটা নির্ণয় করব। তাহলে কিভাবে করব, বেগুন হচ্ছে 4 আর দুজনের যোগফল 4 যোগ 3, তাই না, দুটো অনুপাতে যোগ হয়, 4 আর 3 7, তাহলে 4/7 অংশ। সেমভাবে যে পটল চাষের আনুপাতিক ভাগহার সমান সমান পটল চাষ কত সেটা অনুপাতটা দেওয়া আছে 3, দেখো পটলের জন্য দেওয়া আছে 3 আর দুইজনের যোগফল, তাহলে 4 যোগ 3, তাহলে কত 7, 3/7 অংশ। ওকে, 3/7 অংশ। তাহলে আমরা লিখব যে বেগুন চাষ করেন, তার মানে কত বিঘার মধ্যে, সুতরাং যে 35 কাঠা, বিঘা না 35 কাঠার মধ্যে বেগুন চাষ করেন, সমান সমান মোট কত সেটা আমি আগে লিখব যে 35 গুণন বেগুনের আনুপাতিক ভাগহার হচ্ছে 4-এর নিচে 7, এত কাঠা হবে। ওকে, কি বলেছে যে লাভের পরিমাণ, আচ্ছা এটা টাকা হবে, এত টাকা, এককটা আমরা না চাষ করেন, টাকায় তো চাষ করবেন, এটা বিঘা হবে না কাঠা হবে, তাই তো, এককটা হচ্ছে কাঠা।
5 সাতা 35, তাহলে 5 গুণন 4 কাঠা, তারপরে কত 4 5 20 কাঠা, 20 কাঠা। সেম ভাবে আমরা লিখব যে সুতরাং যে 35 কাঠার মধ্যে, ওকে 35 কাঠার মধ্যে 35 কাঠার মধ্যে পটল চাষ করেন, পটল চাষ করেন সমান সমান 35 গুণন পটলের আনুপাতিক ভাগাহারটা কত, সেটা হচ্ছে 3/7। ওকে, তাহলে আমরা এখানে বসাবো 3/7। এত কাঠা, 5 সাতা 35, তাহলে 5 গুণন 3, এই দুটো গুণ অবস্থায় আছে, 3 5 15 কাঠা। ওকে, তাহলে আমরা লিখব যে সুতরাং যে বেগুন চাষ করে লাভ হয়েছে কত, দেখো এখানে বলেছে যে প্রতি কাঠায়, ওকে দেখো প্রতি কাঠায় বেগুন থেকে 150 টাকা লাভ হয় প্রতি কাঠায়। তাহলে 1 কাঠায় যদি 150 টাকা লাভ হয়, তাহলে এরকম বেগুন চাষেটা কত ছিল, যে 20 কাঠায় কত টাকা লাভ হয়েছিল, যে দেখো বেগুন চাষে লাভ হয় 20 ইন্টু কত হবে 150, ওকে টাকা। কি করে পেলাম দেখো আরেকটু বলে দিই তোমাদের, যে এখানে প্রতি কাঠায় কথার অর্থ কি, প্রতি কথার অর্থ কিন্তু 1, তাহলে 1 কাঠায় লাভ হয় 150 টাকা, তাহলে 20 কাঠায় লাভ হবে কীরকম, দেখো তোমরা এটা নিয়মে করতে পারো, নতুবা আরেকটা নিয়ম আছে সেটা আমি দেখাচ্ছি এখানে, যে 1 কাঠায় এভাবে লিখে করতে হবে। তাহলে 1 কাঠায় লাভ হয় কত বলেছে 150 টাকা, এখানে বলে দিয়েছে বইয়ে। তাহলে 1 কাঠায় লাভ হয়, এখানে কত বেগুনের জায়গায় আমরা কত লিখবো, দেখো বেগুনের জায়গায় কত লিখবো 20 কাঠা। ওকে, তাহলে বেগুনের জায়গায় লিখবো আমরা 20 কাঠায় লাভ হয়। তাহলে 1 কাঠায় যে এত লাভ হয়, দেখো 20 কাঠায় লাভ বেশি হবে না কম হবে, বেশি হবে। তাহলে 150 গুণ কত করব 20। ওকে, তার জন্য 20-র সাথে আমরা কি করেছিলাম 150টা গুণ করেছিলাম। তাহলে 20-র সাথে যে 150 গুণ করি, এটা যেমন গুণ করেছে এটা আমি রাফ করে দেখালাম। তাহলে কত হবে 15 দুগুণে 30, আর কত শূন্য 1 2টা শূন্য, অর্থাৎ কত এটা দাঁড়াচ্ছে 3-এর পরে আরেকটু দেখে নিই, যে 15 দুগুণে হচ্ছে 30, তারপরে দুটো শূন্য। ওকে, তাহলে এই টাকাটা দাঁড়াচ্ছে, তাহলে 30,000 টাকা, মানে 3,000 টাকা, 3,000 টাকা। সেমভাবে তারপরে কি বলেছে দেখে নিই, যে আবার দেখো প্রতি কাঠায় পটল থেকে 125 টাকা লাভ হয়। তাহলে দেখো প্রতি কথার অর্থ হচ্ছে 1 কাঠায়, তাহলে আমরা লিখবো 1 কাঠায় পটল থেকে লাভ হয়। চলো এটা একটু লিখে করে দিচ্ছি, যে সুতরাং 1 কাঠায় লাভ হয় 125 টাকা, 125 টাকা। তাহলে এটা কি, এটা হচ্ছে পটল। ওকে, 1 কাঠায় লাভ হয় 125 টাকা। এটা পটলের ক্ষেত্রে লিখবো যে পটলে, এখানে সামনে এখানে লিখতে পারি যে পটলে। ওকে, পটলে, এটা যেমন বেগুনে ছিল, তাহলে পটলে 1 কাঠায় লাভ হয় 125 টাকা। পটলে আমরা কি বের করেছিলাম 15 কাঠা, দেখো তাহলে 15 কাঠা, 1 কাঠা জায়গায় 15 কাঠা জমিতে চাষ করি পটল, লাভ কম হবে না বেশি হবে, বেশি হবে। তাহলে 125 সাথে আমার 15 গুণ হবে, এত টাকা। তাহলে এটা যদি গুণ করি 125 সাথে 15, তাহলে দেখে নিই যে 125 এর সাথে 15 গুণ, 5 5 25-এর 5, হাত থাকলো 2, 5 10 11 12 2, হাতের 1, 5 5 আর 1 6, মানে 625, 5 কে 5, 2 কে 2, 1 কে 1, যোগ করলে 5, 5 আর 2 7, 6 2 8, তাহলে কত 1875। ওকে, 1875 টাকা।
ওকে, তাহলে আমরা লিখব বেগুন পটল চাষ থেকে লাভের অনুপাত। সুতরাং এখানে অনুপাতে বের করতে বলেছে যে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত। তাহলে লিখব যে বেগুন, সেক্ষেত্রে দিতে পারো যে সেক্ষেত্রে কন্ডিশন আমি দিতে পারি যে সেক্ষেত্রে বেগুন বেগুন ও পটল, ওকে, দেখে দেখে বসাবে যে বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণ, বেগুন ও পটল চাষ করে লাভের পরিমাণের অনুপাত সমান সমান কত। দেখো, এটা হচ্ছে আমার পটল চাষ, আর আমরা একটু আগে বেগুন চাষ করে কত পেয়েছিলাম 30,000 3,000, তাহলে 3,000 এটা হচ্ছে পটল, আর তার সাথে অনুপাত হচ্ছে 1875। ওকে, এটাকে যদি আমরা কাটাকাটি করি দেখি কত দাঁড়ায়। যে আমরা প্রথমে এটাকে যদি কাটি, ওকে, যে 1875কে এটাকে দেখো আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি, ওকে, তাহলে 3 5 কত 15, 16 17 18, 3 মানে 37, আর 37 মানে 5 7 35 36 37, আবার 2 মানে 5 5 25, 5 দিয়ে কাটি 5 6 কত 30, আর দুটো শূন্য আমরা এখানে লাগি। তাহলে আমরা পেলাম 600:375। আরও 5 দিয়ে যদি আমরা কাটাকাটি করি দেখো, তাহলে 5 7 কত 35, আর 5 কে 5, 5 দিয়ে 5 কে 5, তারপরে 10 মানে 5 দুগুণে 10, ওকে, মানে কত দাঁড়াচ্ছে 120/75, 120, ওকে। এখানে কি করলাম, এটা কত ছিল আমার 375। দেখো 5 7 35 36 37, না 5 5 25, ওকে, তাহলে এখানে 5 5 25 মানে 75। আবার 5 দিয়ে কাটাকাটি যদি করি তাহলে 5 কে 5 6 7 মানে 25, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, ওকে, 5 দুগুণে 10 11 12 মানে 2 4 5 20, তাহলে কত দাঁড়াচ্ছে 24:15। এবার যদি আমরা 3-এর ঘরে নামতা পড়ি তাহলে 3 5 15, 3-এর ঘরে নামতা পড়লে 3 আসছে 24, তাহলে ফাইনালি আমি পেয়ে গেলাম 8:5। আর তো কাটাকাটি যাচ্ছে না, অন্যভাবে তোমরা কাটতে পারো। ওকে, এটাই আজকে আমাদের লাস্ট অঙ্ক। কোষের দিকে টোটাল 14খানা অঙ্ক ছিল। ওকে, তাহলে এখানে যে পার্ট টোটাল আমার কটা হলো অনুপাতের অঙ্কে 1 থেকে টোটাল আমরা 8খানা পার্টের মধ্যে কমপ্লিট করলাম অনুপাত। ওকে।